স্যার, আই ডোন্ট মাইন্ড স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। আমার সাথে আসলে সহযোগী না, বরং আদিব ভাই আমার থেকে রেপার্টরি ভালো জানে। আদিব ভাই আর আমি বরং মোর দ্যান মি। আদিব ভাই, আদিব ভাইকে আমি আসলে আদিব ভাইদের সাথে এই পরিচিত হওয়ার একসাথে আর অনেক হিস্ট্রি আছে, সেগুলো পরে বলবো, আজকে সময় কম, মাত্র 1 ঘন্টা সময়। রেপার্টরিতে আসলে অনেক সময় দেওয়া দরকার। তো আদিব ভাই যে জার্নিটা শুরু করেছিলেন দিন, তারই ধারাবাহিকতা। আমাদের কেন্ট রেপার্টরিতে যে 37টি অধ্যায় আছে, সে 37টি অধ্যায়ের মধ্যে, আদিব আপনি স্ক্রিন শেয়ার শুরু করেন প্লিজ। সে 37টি অধ্যায়ের মধ্যে আমাদের 15টি অধ্যায় হচ্ছে দেখানো হয়েছিল মূলত অ্যানাটাল ফটো পিকচারের মাধ্যমে, যে আসলে কোন অঙ্গগুলো চেনা বা রুব্রিক যখন পড়তে যাব আমরা, বের করতে যাব, তখন আমাদের এগুলো লাগতে পারে, লাগতে পারে না, লাগবে। যে আমরা পাইলস কেন রেকটামে যাব, ঠিক আছে, যাক রেকটামটা কি জানা জানা দরকার, ইন্টেস্টাইন কি জানা চেনা জানা দরকার, ইপিগ্যাস্ট্রিয়াম কি জানা জানা দরকার, এই ধরনের কিছু বিষয় আছে। তো এই বিষয়টাই মূলত আদিব ভাই আমাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে দেখাতেন। আর রেপার্টরি জার্নিটা এমন একটা জার্নি, এটা এন্ডলেস। দিস ইজ এন্ডলেস জার্নি। হোমিওপ্যাথি এন্ডলেস জার্নি, ম্যাট্রিমেডি এন্ডলেস জার্নি। তো এই জার্নিটা আমাদের চলতেই থাকবে, আমরা যে যাতে সম্পৃক্ত থাকবো, যে জানবো বুঝবো, বড়দের কাছ থেকে জানবো বা সিনিয়রদের কাছ থেকে জানবো, অভিজ্ঞতা তাদের কাছ থেকে শিখবো জানবো, ইভেন জুনিয়রদের অনার করব, একে অপরের ভিতর জ্ঞান শেয়ার করব, কারণ শেয়ারের মাধ্যমে নলেজটা মূলত রিচ হয়, এনরিচ হয়। তো ধারাবাহিকভাবে আজকে 16 নম্বর যে চ্যাপ্টার, সেখান থেকে শুরু হবে মূলত আদিব হাসান ভাই এখন সেটা প্রেজেন্টেশন দিচ্ছেন। আর এরপরে আমরা ইনশাল্লাহ এটা শেষ হলেই স্লো অ্যান্ড স্পিড যাব, শেষ হলে তখন আমরা মাইন্ড রুব্রিক আজকে কিছুটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাজী আদিব আসসালামু হাসান। আলাইকুম। আজকে আমরা আসসালাম। যে গত দিনে অ্যাবডোমেন পর্যন্ত আমাদের হয়েছিল, আজকে আমরা রেকটাম থেকে দেখব, যে চিত্র সহকারে অ্যানাটমির মাধ্যমে আমাদের রেপার্টরি বোঝার জন্য। মাইকটা অন আছে, একটু অফ রাখবেন। কেয়া ম্যাডাম একটু মিউট দেন। তাসলিমা কেয়া ম্যাডাম, কবিতা শুনবো পরে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আদিব ভাই। আচ্ছা, আজকে আমরা একটু বুঝাই দিই যে আমাদের হচ্ছে রেকটাম কিভাবে, মানে রেকটাম কোনখানে এটা জানার জন্য তো গত ক্লাসে দেখিয়েছিলাম, মুখ থেকে খাবার গিয়ে ফ্যারিংস, তারপর হচ্ছে আমাদের ইসোফেগাস, তারপর স্টোমাক হয়ে ডুওডেনাম থেকে তারপর স্মল ইন্টেস্টাইন হয়ে তারপর হচ্ছে এই যে লার্জ ইন্টেস্টাইনের, এই যে আমার মাউস পয়েন্টারটা ডান পাশের ছবিতে, যে এখান থেকে গিয়ে সিকাম, সিকাম থেকে উপরের দিকে অ্যাসেন্ডিং কোলন হয়ে ট্রান্সভার্স কোলন হয়ে তারপর হচ্ছে মল নিঃসরণ চুলা, বা এখানে পেইন হয়, স্টিচিং পেইন বা যে কোনো ধরনের সমস্যা আমরা রেকটামে পাবো। ঠিক আছে, এই এই জায়গাটা, শুধু এই জায়গাটায় যত ধরনের সমস্যা হবে আমরা এই জায়গাটায় পাবো, রেকটামের ভিতরে পাবো। তারপর হচ্ছে আমাদের রেকটামের পর হচ্ছে স্টুল। ঠিক আছে, আমরা রেকটাম থেকে মলটা বের হয়ে, একটা হচ্ছে মলটা বের হয়ে যেটা আমরা যেটা প্যান বা কমোডে যে মলটা বা
ক্র্যাক থাকে এটার উপরের দিকে। তারপর টাইপ 4 যে টাইপ 4 মলটা হচ্ছে সসেজের মতো অথবা স্নেকের মতো স্মুথ এবং সফট থাকে, অর্থাৎ নরম থাকে, মসৃণ এবং নরম। টাইপ 5 স্টুলটা কিরকম? সফট ব্লবস উইথ ক্লিয়ার কাট এজেস, পাস ইজিলি, সহজেই যা নির্গত হয়। টাইপ 6 হচ্ছে ফ্লাফি পিসেস উইথ র্যাগড এজেস, এ মাসি স্টুল। টাইপ 7 হচ্ছে এন্টায়ারলি লিকুইড, একেবারে লিকুইড থাকে যে স্টুলটা, ওয়াটারি, পানির মতো, কোনো সলিড কোনো অংশ থাকে না। ঠিক আছে, এই যে টাইপ 1টা হচ্ছে সিভিয়ার কনস্টিপেশন নির্দেশ করে। এই যে যেটা দেখলাম আমরা হার্ড লাম্পস, এটা হচ্ছে সিভিয়ার, হার্ড লাম্পস হচ্ছে সিভিয়ার কনস্টিপেশন। টাইপ 2 হচ্ছে যেরকম এই স্টুলটা দেখবো আমরা যখন, যে লাম্পি সসেজ লাইক। তারপর এটা হচ্ছে মাইল্ড কনস্টিপেশন। তারপর সসেজ শেপ উইথ ক্র্যাকস, একটু ফাটল ফাটল থাকবে উপরের দিকে, সেটা হচ্ছে নর্মাল স্টুল ধরা হয়। টাইপ 4 স্টুল, এটা হচ্ছে একটা স্মুথ, মসৃণ এবং সফট, নরম থাকে, সসেজের মতো এবং অথবা স্নেক, সাপের মতো, সেটাকে নর্মাল ধরা হয়। টাইপ 5 হচ্ছে সফট ব্লবস উইথ ক্লিয়ার কাট এজেস, এটাকে ল্যাকিং ফাইবার, যে ফাইবার তার শরীরে ল্যাক আছে, মানে কম আছে। টাইপ 6 হচ্ছে মাসি কনসিস্টেন্সি উইথ র্যাগড এজেস, এটা হচ্ছে মাসি কনসিস্টেন্সি উইথ নো সলিড পিসেস, এটাকে নির্দেশ করা হচ্ছে সিভিয়ার ডায়রিয়া। তো এই জিনিসটা আমরা যখন একটা পটি বা কোনো একটা পাত্রের মধ্যে যখন নিব, সেই জিনিসটা আমরা বুঝতে পারবো, যেটা রেকটাম থেকে বের হয়ে গেল এটাই হচ্ছে আমরা স্টুলে পাবো। স্টুলে যাবতীয় যেটা আমরা দৃশ্য আমরা চোখে দেখতেছি, মলটা টুল অধ্যায়। তারপর হচ্ছে আমাদের ব্লাডার। ঠিক আছে, এই ব্লাডার অর্থাৎ মূত্রথলি। ঠিক আছে, মূত্রথলির হচ্ছে উপরের দিকে দুইটা ইউরেটার থাকে, তারপর এখানে লিগামেন্ট থাকে, তারপর হচ্ছে এখান থেকে ইউরিথ্রা দিয়ে, মানে ব্লাডারের এই যে ইন্টার ইউরিথ্রাল স্প্রিংটার দিয়ে এখান থেকে হচ্ছে ব্লাডারটা, মানে প্রস্রাব বের হয়ে যায়। ঠিক আছে, এই ব্লাডার সংক্রান্ত যত ধরনের তারপর হচ্ছে আমাদের ব্লাডারের পরে আছে কি, কিডনি আছে। তুমি জাস্ট এখানে কিডনির যত ধরনের সমস্যা, স্টিচিং পেইন বা কিডনির মধ্যে জল জমা বা যে কোনো সমস্যা, কিডনি রিলেটেড যত সমস্যা আমরা কিডনির মধ্যে পাবো, কিডনি চ্যাপ্টারে পাবো। আচ্ছা, তারপর হচ্ছে কিডনি থেকে এই যে বের হয়ে গেল রেনাল আর্টারি একটা ঢুকলো, ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড। তারপর ভেইন, রেনাল ভেইন, ডিঅক্সিজেনেটেড ব্লাড, কার্বন ডাইঅক্সাইড যুক্ত। আচ্ছা, এদিকে হচ্ছে ইউরেটার, কিডনি থেকে হচ্ছে মূত্র, যে ইয়েটা নেফ্রনের মাধ্যমে হচ্ছে বজ্র পদার্থগুলো বের হয়ে যায় ইউরেটারের মাধ্যমে প্রস্রাব আকারে। আচ্ছা, তারপর কিডনিটা, শুধু কিডনি রিলেটেড যত সমস্যা আমরা এই কিডনির ভিতরে পাবো, কিডনি চ্যাপ্টারে। তারপর হচ্ছে কিডনির পরে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট, প্রোস্টেট গ্ল্যান্ড, অর্থাৎ প্রোস্টেট অধ্যায়ে পাবো এই প্রোস্টেট সংক্রান্ত, প্রোস্টেট বড় হয়ে যাওয়া, প্রোস্টেট ব্যথা, প্রোস্টেটের ক্যান্সার, প্রোস্টেটের যতগুলো সমস্যা আছে সব আমরা এই প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেটের অধ্যায়ে পাবো। এই যে নর্মাল, এই যে ব্লাডার থেকে প্রোস্টেট চলে যায়, মহিলাদের প্রস্রাব থাকে না, পুরুষদের থেকে আমরা পড়তেছি শুধু প্রোস্টেট গ্ল্যান্ডটা নিয়ে। এরপর হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডের পরে হচ্ছে আমাদের কি আছে, প্রোস্টেট গ্ল্যান্ডের যে আমরা ইউরিথ্রাতে পাবো। তারপর হচ্ছে আমরা ইউরিথ্রার পরে হচ্ছে ইউরিন।
ইউরিথ্রা থেকে যে প্রস্রাবটা আমাদের বের হয়ে গেল, যেটা আমরা দেখতে দেখতে পাচ্ছি, সেইটাই হচ্ছে ইউরিন। এই ইউরিনের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, আমরা সাধারণত কি দেখি? আমরা দেখি যে রংটা, সাদা রং দেখি, দুধের মতো রং দেখতে পারি, আবার হলুদ রং দেখতে পারি, গাঢ় হলুদ দেখতে পারি, লাল রঙের দেখতে পারি, ঠিক আছে, বিভিন্ন রঙের দেখতে পারি। আবার ইউরিনের গন্ধ থাকতে পারে, ঘোড়ার মতো, ঘোড়া প্রস্রাবের মতো গন্ধ, বিভিন্ন ধরনের গন্ধ লাগতে পারে, ঠিক আছে। আবার ইউরিনের ঘনত্ব থাকতে পারে, বা ইউরিনের মধ্যে কোনো সেডিমেন্ট আছে কিনা, যে ইউরিনটা একটা পাত্রে রেখে দিলাম, কিছুক্ষণ পর দেখা গেল তলানি পড়লো, কিছু লাল রঙের তলানি পড়লো। এই জিনিসগুলো আমাদের ইউরিন, ইউরিনের মাধ্যমে আমরা অনেক কিছু রোগ নির্দেশ করতে পারি, বুঝতে পারি, আমরা অনেক লক্ষণ পেতে পারি। সেই ইউরিনটার হচ্ছে, যেমন ইউরিনটা যদি এই কালারের থাকে সেটা হচ্ছে সাদা কালার, এটা হচ্ছে ভেরি গুড। তারপর হচ্ছে হালকা ইউরিন, নর্মালি সাধারণত হালকা একটু হলুদ রঙের থাকে, সেটা হচ্ছে গুড, মানে ভালো, ঠিক আছে। এটাও ভালো যে আরেকটু গাঢ় হলুদ। তারপর হচ্ছে লাইট ডিহাইড্রেটেড, এই যে এরকম কালার যদি ইউরিনটা হয়, তার মানে হচ্ছে দেহে পানি শূন্যতা দেখা দিয়েছে, হালকা পানি শূন্যতা দেখা দিয়েছে। আবার যদি একটু লাল লাল লালচে ভাব চলে আসে, তখন হচ্ছে পানি শূন্যতা, মোটামুটি ভালো ধরনের পানি শূন্যতা আছে। আর একেবারে আরেকটু লাল যদি হয়, তাহলে ভেরি ডিহাইড্রেটেড। আর যদি একেবারে লাল রঙের টকটকা লাল, তার মানে হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেটেড, তার মানে পানি অনেক, দেহে পানি শূন্যতা অনেক। এই ইউরিন রিলেটেড যত ধরনের আমরা এই কালার, গন্ধ বা অন্য যত সমস্যা, সব ইউরিনে পাবো, ইউরিন অধ্যায় পাবো, রেপার্টরি। তারপর হচ্ছে জেনিটালিয়া মেইল। জেনিটালিয়া মেইলের মধ্যে হচ্ছে, আচ্ছা, জেনিটালিয়া মেইলের মধ্যে হচ্ছে এখানে একটা বাম পাশের চিত্রটা আমরা দেখতে পারি। বাম পাশের চিত্র হচ্ছে, এখানে একটা পেনিস দেখতে পাচ্ছি, পুরুষের জননাঙ্গ, ঠিক আছে। তারপর পেনিস, তারপর নিচ থেকে আমরা যদি শুরু করি, বাইরের দিকটা যে বলা হয় হচ্ছে স্ক্রোটাম। স্ক্রোটাম বলা হয় অন্ডথলিটা, এর ভিতরে থাকে হচ্ছে দুইটা টেস্টিস, মাঝখানে একটা সেপ্টাম টাইপের আবরণ দ্বারা ভাগ করা থাকে, ঠিক আছে। এই যে টেস্টিসটা দেখতে পাচ্ছি, এর মধ্যে এখানে 70-72 দিন পরে হচ্ছে এপিডিডাইমিসে হচ্ছে শুক্রাণু আসে টেস্টিস থেকে। টেস্টিস থেকে শুক্রাণুগুলো এখানে এসে, মানে যেই শুক্রাণুগুলো ইয়ে হয়, বলো ম্যাচিউর, ইয়েগুলা স্পার্ম গুলা এপিডিডাইমিসের হেডে, এই জায়গাটাকে হেড বলা হয়, হেডে চলে আসে। তারপর হচ্ছে এখান থেকে আমাদের ভাস ডিফারেন্স, ডাকটাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্সের মাধ্যমে এই যে শুক্রাণু, পুরুষ যখন উত্তেজিত হয়, এই বীর্যটা বা এই শুক্রাণুগুলো উপরের দিকে উঠে হচ্ছে এইভাবে যেতে থাকে, এই নালী দিয়ে যে যে তারপরে এই যে সেমিনাল ভেসিকেলের সাথে কিছু রস থাকে, উপাদান থাকে, সেই উপাদানের সাথে মিলিত হয়, সেখান থেকে সিক্রেশন হয়, প্রোস্টেট গ্ল্যান্ডের কিছু সিক্রেশন হয়, সেখান থেকে বাল্বো এখানে হচ্ছে ডান পাশের ছবিতে দেখতে পাচ্ছি একটা বাল্বো ইউরিথ্রাল গ্ল্যান্ড, ঠিক আছে। এই গ্ল্যান্ডের মধ্যে কিছু সিক্রেশন হয়ে এই পেনিস দিয়ে বের হয়ে যায়। আমরা আগের এই যে ইয়েতে প্রোস্টেট গ্ল্যান্ডের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতর থেকে কিভাবে যায়। আচ্ছা, এই দেখেন, এই যে প্রোস্টেট গ্ল্যান্ড, এখান দিয়ে কিন্তু ইউরিনটা, ব্লাডার দিয়ে ইউরিন যায় ইউরিথ্রা দিয়ে, তখন যখন আবার এই সিমেন্টটা বের হয় আমাদের, যে ইন্টারনাল বের হয় ইউরিথ্রা দিয়ে, মানে দুইটা লাইন, মানে প্রস্রাবের লাইনও এটা, বীজস্রাবের লাইন হচ্ছে ইউরিথ্রা রাস্তাটা। আচ্ছা, এদিক দিয়ে বের হয়ে পেনিস দিয়ে বের হয়ে যায়। এই হলো এখানে ছবিটা দেখতে পাচ্ছি, এখান দিয়ে গিয়ে তারপর হচ্ছে এপিডিডাইমিস থেকে ভাস ডিফারেন্স হয়ে, তারপর সেমিনাল ভেসিকেলের সাথে কিছু মিশ্রিত হয়ে, সিক্রেশন রস মিশ্রিত হয়ে এখান দিয়ে প্রোস্টেট গ্ল্যান্ডের ভিতর দিয়ে, এখান দিয়ে বাল্বো ইউরিথ্রাল থেকে কিছু ইয়ে মিশ্রিত হয়, সিক্রেশন, তারপর হচ্ছে পেনিস দিয়ে বের হয়। এটা হচ্ছে জেনিটালিয়া মেল। আর এখন হচ্ছে দেখাচ্ছি জেনিটালিয়া ফিমেল। জেনিটালিয়া ফিমেলের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এক্সটার্নাল জেনিটালিয়া, আর একটা হচ্ছে ইন্টারনাল ফিমেল জেনিটালিয়া। তো এক্সটার্নালের মধ্যে হচ্ছে ফিমেল জেনিটালিয়া,
জেনিটালিয়ার মধ্যে মস পিউবিস, যে উপরের দিকটা দেখতে পাচ্ছি একেবারে ভ্যাজানার উপরের দিকটা, ভালভার উপরের দিকটা হচ্ছে মস পিউবিস। এই পুরো অংশটা যেটা দেখতে পাচ্ছি এটাকে একত্রে বলা হয় ভালভা, VULVA, ভালভা স্ত্রীজনিদ্বার, বা এই জায়গাটাকে ভালভা বলা হয়। এই মস পিউবিসের এই যে পাশে যে মোটা জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে একটা দাগ দেওয়া এরকম জায়গাটাকে বলা হয় লেবিয়াম মেজাস, অর্থাৎ লেবিয়াম মেজোরা বা বৃহদস্ত। আবার হচ্ছে লেবিয়া মাইনোরা, লেবিয়া মাইনোরা, যে লেবিয়া মাইনাস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই যে ভ্যাজাইনাল এরিয়ার যে একটা আবরণ থাকে একটা, ঠিক আছে, এটাকে বলা হয় ক্ষুদ্রস্থ। এই লেবিয়াম মাইনোরার উপরে থাকে হচ্ছে একটা ছোট্ট মটরশুটির মতো, এটাকে বলা হয় ক্লাইটোরিস। এটা মহিলাদের খুবই উত্তেজনাকর একটা অঙ্গ, পুরুষদের পেনিসের মতো। আচ্ছা, এখানে হচ্ছে তার নিচে থাকে হচ্ছে ইউরিথ্রা থাকে, ঠিক আছে, প্রস্রাবের যেই ছিদ্রটা, ইউরিথ্রাল ওরিফিসটা থাকে। পাশে হচ্ছে স্কিনস গ্ল্যান্ড থাকে, দুই পাশে দুইটা, এখান থেকে কিছু সিক্রেশন হয়। আর তার নিচে থাকে হচ্ছে ভ্যাজানাল ওপেনিং, অর্থাৎ স্ত্রীজনী দ্বার, ঠিক আছে, স্ত্রীজনী দ্বার। এর দুই পাশে, নিচে দুই পাশে দুইটা বার্থোলিন গ্ল্যান্ড থাকে, ঠিক আছে। বার্থোলিন গ্ল্যান্ড, মহিলারা উত্তেজিত হলে তখন হচ্ছে এখান থেকে কিছু, পুরুষের যেমন বাল্ব ইউরিথ্রা গ্ল্যান্ড থেকে, ইউরিথ্রাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় উত্তেজিত হলে, সেরকম মহিলাদেরও বার্থোলিন গ্ল্যান্ড থেকে কিছু সিক্রেশন হয়, লিকুইড সিক্রেশন হয়। আর শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, আপনার নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে। স্যার শোনা যাচ্ছে প্লিজ ক্যারি অন। সমস্যা বলতে প্লিজ ক্যারি অন। ভ্যাজানাল ওপেনিং এ চারপাশে একটু মেমব্রেন দ্বারা, একটা পর্দা দ্বারা আবৃত থাকে। মহিলারা যখন আদিব স্কিপ করে দেন, জি স্যার, এই পার্টটা স্কিপ করে দেন প্লিজ। আচ্ছা স্যার, ওকে। নেক্সট স্যার। আচ্ছা স্যার, ইন্টারনাল জেনিটালিয়াটা দেখাবো? জি জি জি, নেক্সট স্যার। আচ্ছা, ফিমেল ইন্টারনাল জেনিটালিয়া। ফিমেল ইন্টারনাল জেনিটালিয়ার মধ্যে হচ্ছে এই যে এটা থাকে হচ্ছে ভ্যাজাইনা, ঠিক আছে, ভ্যাজাইনা থাকে, ভ্যাজাইনার হচ্ছে উপরে থাকে হচ্ছে ইউটেরাস, ইউটেরাইন ক্যাভিটি থাকে একটা, আর দুই পাশে দুইটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব থাকে, ফ্যালোপিয়ান টিউব। আর এখানে হচ্ছে সাইডে থাকে হচ্ছে ওভারি থাকে, ওভারিয়ান লিগামেন্টের মাধ্যমে ওভারিটা আটকানো থাকে, ঠিক আছে। এখানে হচ্ছে এই যে ইউটেরাস, ইউটেরাসের উপরের অংশটাকে বলা হয় ফান্ডাস, মাঝের অংশটাকে বলা হয় বডি, আর হচ্ছে নিচের অংশটাকে বলা হয় সার্ভিক্স, ঠিক আছে। এই যে পরের ছবিটা দেখলে বুঝতে পারবো আমরা। আচ্ছা, এই যে সার্ভিক্স, সার্ভিক্সের ইন্টারনাল অস বলে ভিতরের অংশটাকে, বাইরের অংশ হচ্ছে এক্সটার্নাল অস। ইউটেরাসের হচ্ছে তিনটা লেয়ার থাকে, একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, ভিতরের লেয়ারটা যেটা, সেটাকে মেট্রিয়াম, মাঝের লেয়ারটাকে বলা হয় মায়োমেট্রিয়াম, আর বাইরের লেয়ারটাকে, যেই বাইরের আবরণটা, সেটাকে বলা হয় পেরিমেট্রিয়াম। তারপর হচ্ছে ল্যারিংস এন্ড ট্রাকিয়া। ল্যারিংস এন্ড ট্রাকিয়া, যে আমরা হচ্ছে যে শ্বাস গ্রহণ করি, শ্বাস নিঃশ্বাসটা নাকের এখান দিয়ে, যে তারপর হচ্ছে আমাদের ল্যারিংস দিয়ে, ল্যারিংসে হচ্ছে আমাদের কণ্ঠনালী থাকে, কণ্ঠাস্থিতা থাকে, এখান থেকে আমাদের ভয়েস বক্স, ভোকাল বক্সটা থাকে, তার নিচে হচ্ছে ট্রাকিয়া থাকে। এই রিলেটেড যত ধরনের সমস্যা আছে এই জায়গাটায় ল্যারিংস ট্রাকিয়াতে, সেগুলো হচ্ছে ল্যারিংস এন্ড ট্রাকিয়া অধ্যায় পাবো। তারপর হচ্ছে রেসপিরেশন। রেসপিরেশন, আমরা রেসপিরেশন যাবতীয়, অর্থাৎ শ্বাস গ্রহণ এবং তার শ্বাস ত্যাগ সংক্রান্ত যত ধরনের সমস্যা আছে সব আমরা রেসপিরেশনে পাবো। তারপর হচ্ছে কফ, অর্থাৎ কাশি। কাশি সংক্রান্ত, কাশি কেমন, ঘংঘঙে আওয়াজ হয়, কুকুরের মতো আওয়াজ হতে পারে কাশির। তারপর জোরে 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 কাশি হতে পারে, বিভিন্ন বিভিন্ন ধরনের হুপিং কফ হতে পারে। সেই কাশির যেই যত ধরনের ধরন আছে সব হচ্ছে কফ অধ্যায়ে পাবো আমরা। তারপর হচ্ছে এক্সপেক্টোরেশন, ঠিক আছে, এক্সপেক্টোরেশন, থুতু বা কফ যত কিছু যে আমরা মুখ থেকে বের করে দিব, সেটাই হচ্ছে এক্সপেক্টোরেশন, এক্সপেক্টোরেশন অধ্যায়ে পাবো। তারপরে আছে হচ্ছে চেস্ট। চেস্টে ব্যথা, ডান পাশে ব্যথা, বাম পাশে ব্যথা, বা একজিলাতে কোনো ধরনের কোনো সমস্যা হলো, ঠিক আছে, ব্যথা হতে পারে, আঁচিল হতে পারে, টিউমার হতে পারে, বা চেস্টে ম্যামি, অর্থাৎ স্তনে যদি কোনো ব্যথা হয় বা স্তন রিলেটেড কোনো সমস্যা থাকে, ঠিক আছে, সেই সব সমস্যাগুলো চেস্টের মধ্যে পাবো।
তারপর হচ্ছে ব্যাক। ব্যাক হচ্ছে পৃষ্ঠদেশ। পৃষ্ঠদেশ সংক্রান্ত একেবারে আমাদের এই যে সার্ভাইকাল রিজিয়ন থেকে একেবারে কক্সিক্স পর্যন্ত যে কোনো সমস্যা, স্ক্যাপুলা বা এই রিলেটেড, স্ক্যাপুলাতে পেইন হতে পারে। তারপর তারপর লাম্বার রিজনে, লাম্বার রিজন L1 থেকে হচ্ছে 33টা হাড় নিয়ে গঠিত আমাদের মেরুদণ্ড। এই মেরুদণ্ডের 5টা ভাগ আছে: থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিক্স। সার্ভাইকালে 7টা, থোরাসিকে 12টা, লাম্বারে 5টা। গুলো, ঠিক আছে, ফিঙ্গার্স। আর পায়ের ক্ষেত্রে হচ্ছে থাই অর্থাৎ উরু, তারপর হচ্ছে নি হচ্ছে হাঁটু, তারপর কাফ এই যে এই জায়গাটাকে বা লেগ বলা হয় এই জায়গাটাকে। তারপর অ্যাঙ্কেল হচ্ছে গোড়ালি, ডান পাশের ছবিটা দেখবো। তারপর ফুট হচ্ছে পায়ের পাতা, এই পুরাটা মিলে ফুট। আর হচ্ছে হিল মানে পায়ের যে নিচের অংশটা, যে কি বলে, ছোট সোল হচ্ছে পায়ের তলা। পায়ের তলা রিলেটেড যদি কোনো সমস্যা থাকে। গোড়ালি। জি স্যার। গোড়ালি কোনটার বাংলা? বোধহয়। গোড়ালি, গোড়ালি। আর অ্যাঙ্কেল স্যার? হিল, গোড়ালি। এক এক দেশে এক ভাষা, আমাদের দেশে গুরমুরে বলে, গুরমুরে। বাংলায় আসলে বলতে গেলে অনেক ভাবে বলা যায়, তো বলা হয়, এখানে অ্যাঙ্কেল একটু মানে ঝামেলা ওই লাগে। আজকে সবুজ আমরা স্যার এভাবে আছে, সাব্বির স্যার, আমরা জয়েন্টটাকে অ্যাঙ্কেল বলা হয় নাকি? অ্যাঙ্কেল জয়েন্ট। পায়ের অ্যাঙ্কেল হচ্ছে পায়ের গাঁট। পায়ের গাঁট। জয়েন্টটা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, ঠিক আছে। আর হিলটা, এটা গোড়ালি। শুদ্ধ ভালো বাংলা ভাষা হচ্ছে গোড়ালি, পায়ের গোড়ালি। আচ্ছা, জি স্যার। তারপর হচ্ছে গোড়ালি মনে করেন ফেটে গেল, বা পায়ের তলা সোল ফেটে গেল, বা পায়ের তলায় জ্বালা বা ঘাম হয়, সোলে পাবো আমরা। এখন যদি পায়ের আঙ্গুলে কোথাও হতে পারে, এই জিনিসগুলো আমরা এখানে পাবো। তারপর হচ্ছে স্লিপ। স্লিপ হচ্ছে ঘুম, ঘুম সংক্রান্ত যত ধরনের, ঠিক আছে, কত ঘন্টা ঘুমায়, কখন ঘুম ভাঙে। একটা লোক ধরা গেল রাত 12টায় ঘুমালো, রাত 2টায় অর্থাৎ 2 ঘন্টা পর তার ঘুম ভেঙে গেল। অথবা রাত 1টায় ঘুমালো, রাত 3টায় 2 ঘন্টা পর তার ঘুম ভেঙে গেল। সেই জিনিসগুলো আমরা স্লিপের মধ্যে পাবো, যে 2 ঘন্টা ঘুমানোর পর দুই সমস্যা হয়ে থাকে।
আছে জি জি স্যার কেন্দ্রীয় পাঠটা আমার সামনে খোলা আছে রেপার্টরির সূচিপত্রে স্যার 37টা অধ্যায় দেওয়া আছে স্যার। প্লিজ জি স্যার। আছে তো ঠিক আছে তো ওখানে আচ্ছা আপনি স্যার, মিলাই আমি নিলে একটু স্যার আমাদের তাহলে আমি একটু সময়টা সেভ 1 হবে। মিনিট আমি একটু দেখাই দিই স্যার, 1 মিনিট আমি জি একটু প্লিজ দেখাই দিই। ক্যারি অন। জি আচ্ছা দেখাই দেন প্লিজ। মাইন্ডের পরে হচ্ছে ভার্টিগো, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে ভিশন, তারপর হচ্ছে ইয়ারের পর হিয়ারিং এর পর নোজের পর হচ্ছে ফেসের পরে হচ্ছে এরপর মাউথ না টিথ, তারপর টিথের পরে হচ্ছে থ্রোট, তারপর এক্সটার্নাল থ্রোট, তারপর হচ্ছে স্টোমাক, অ্যাবডোমেনের পরে হচ্ছে রেকটাম, তারপর স্টুল। এই একটা পার্ট চলে গেল। এবার হচ্ছে ব্লাডারের পরে কিডনির পরে হচ্ছে স্যার সরি রেকটামের পরে হলো স্টুল তাই তো তারপর হচ্ছে Stool. জি ব্লাডারের পরে কিডনি, তারপর হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, তারপর হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডের পরে হচ্ছে ইউরিথ্রার পরে হচ্ছে ইউরিন, তারপর হচ্ছে জেনিটালিয়া মেল, তারপর জেনিটালিয়া ফিমেল, জেনিটালিয়া ফিমেলের পরে ল্যারিংস এন্ড ট্রাকিয়া, তারপর হচ্ছে আচ্ছা ঠিক না আছে ল্যারিংস এন্ড ট্রাকিয়া, তারপর রেসপিরেশন, তারপর হচ্ছে রেসপিরেশন, তারপর হচ্ছে কফ, তারপর হচ্ছে এক্সপেক্টোরেশন। এখানে লেখা হয়নি স্যার, এক্সপেক্টোরেশনের পরে হচ্ছে চেস্ট, দেন ব্যাক, তারপর হচ্ছে ব্যাক, এক্সট্রিমিটিস, তারপর হচ্ছে এক্সট্রিমিটিসের পরে হচ্ছে স্লিপ, তারপর চিল, ফিভার, পার্সপিরেশন, তারপর হচ্ছে পার্সপিরেশন, স্কিন, জেনারেলিটিস। তারপর হচ্ছে জেনারেলিটিস। আচ্ছা থ্যাংক ইউ, আমি একটু ডিস্টার্ব করলাম। ইটস ওকে স্যার, এই ডিস্টার্বের জন্যই তো ক্লাসটা স্যার, ডিস্টার্ব করবেন বলেই তো স্যার মূলত আমরা একত্রিত হয়েছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আদিব ভাইকে অসংখ্য ধন্যবাদ। 1 কাপ চা আনন্দ করে খাওয়াও, একটু কষ্ট করে 1 কাপ চা দিবে নাকি? বাসায় এই কথা না বলি 1 কাপ চা আনন্দ করে দেও না, পজিটিভ চা। স্যার খুব ভালো বলছেন বলে আমরা একটু স্যার এটা হলো এই যে এটা একটা মেথড, খুব সুন্দর। এই যে আসলে আমরা একজনকে মিথ্যা না বলে যদি বলি আপনার কথা সত্য নয়, মিনিং তো এক, কিন্তু দুইটার রিপারকেশন 2 প্রকার হবে। জি 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 একজন ডক্টর হিসেবে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সবাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এই বিষয়ে যদি আর কারো কোনো কোশ্চেন থাকে আমরা খুব স্লো অ্যান্ড স্টাডি যাবো, কোনো অসুবিধা নেই। না হলে আজকে আমরা কেন্ট রেপার্টরির এবং যে কোনো রেপার্টরির যে কোনো মেডিকার সর্বশ্রেষ্ঠ অধ্যায় সেটা হচ্ছে মাইন্ড। আমরা মাইন্ডের জার্নি শুরু করবো ইনশাল্লাহ আজকে। তবে মাইন্ডের যে রেড লাইন্স যে ইয়েগুলো আছে মূলত রুব্রিক গুলো, অর্থাৎ মেইন রুব্রিক, আমরা মূলত মেইন রুব্রিক গুলো অনেকেই জানি, চর্বিত চর্বণ করব। আর যারা জানি না, একেবারে নতুন বা অ্যামেচার, তারা প্রত্যেকটা ওয়ার্ডের পরেই কোশ্চেন করতে পারবেন, তবে কোশ্চেনের পরে মিউট করে দেবেন, আমাকে ইন্টারাপ্ট করবেন, ডিস্টার্ব করবেন, আই নেভার মাইন্ড। ওকে, প্রত্যেকটা রুব্রিকে, কারণ রুব্রিক যদি না জানতে পারি তাহলে আমার এই ক্লাসের কোনো ভ্যালু নেই বা আউটপুট নেই। উই ওয়ান্ট আউটপুট, আমরা এ প্লাস পেতে চাই না, পাস করতে চাই। দিস ইজ দ্য motto of this class. Am I right, sir? Okay, আমি স্ক্রিন শেয়ার দেই। You all are watching. আজকে আমার হাই যেতে নেই বানা স্যার।
জি স্যার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাইন্ড যদি শুরু করে দেন। আপনার যদি রিকোয়েস্ট থাকে আমরা 11টা পর্যন্ত ক্লাস করব, যদি রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রে 10-12 মিনিট বাড়তে পারে, আগেই বলে রাখলাম। তবে আপনাদের সেটা ইয়ের প্রেক্ষিতে। আচ্ছা, মাইন্ড হচ্ছে মন। মন এমন একটা অধ্যায় যে মন এমন একটা বিষয়, এই মন নিয়ে কনফিউশন রয়ে গেছে, ছিল, আছে, থাকবে। কেউ কেউ বলতেছেন যে মনটা থাকে মূলত বাম স্তনের নিচে, যেখানে বিট দেয় সেটা, যাকে বলা হচ্ছে মুদগা বলা হয়। মুদগা শব্দ থেকে উৎপত্তি, কোরআনে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন বারবার। আবার কেউ কেউ বলতেছেন যে আসলে মনটা শরীরে কোথাও থাকে না, মনটা থাকে মাথায়। তবে ARM জামিল স্যারের একটা কথা আমার খুবই পছন্দ, উনি বলছেন যে মনটা থাকে চুলের গোড়া থেকে নখের অগ্রভাগ পর্যন্ত। এই কথাটা আমার খুব ভালো লাগছে, চুলের গোড়া থেকে নখের অগ্রভাগ পর্যন্ত মন। আমি হোঁচট খেয়েছি, পা দিয়ে রক্ত বের হচ্ছে, নখ দিয়ে, সেটা শরীরের সাথে মন কিন্তু ভালো মন্দ খারাপ ইত্যাদি সে বলে দেবে, সঙ্গে সঙ্গে সিগন্যাল দিয়ে দেবে। একটা চুল টান দিয়ে উঠানো হয়েছে, ব্যথা পেয়েছি, সেটাও কিন্তু বলে দেবে, সেটা সিগন্যাল দেয়, সাড়া দেয়। যাক, এগুলো খুবই হাইপোথেটিক্যাল ব্যাপার, আমরা জানি যে আমাদের মস্তিষ্ক সিগন্যাল নেয়। আগে জানতাম ন্যানো সেকেন্ডে, এখন নতুন আবিষ্কার 0 সেকেন্ডে সিগন্যাল নেয়। মস্তিষ্ক 0 সেকেন্ডে সিগন্যাল নেয়। আসলে মহান আল্লাহ তাআলা এটা অন্যতম কি বলবো রহমত। সম্মানিত উপস্থিতি, তো সেই মন নিয়ে আমাদের আলোচনা। সুতরাং এই আলোচনাটা কখনোই কারো মনোভূত করা সম্ভব নয়। মন নিয়ে আলোচনা যেহেতু, সুতরাং কারো মনোভূত করা সম্ভব নয়, স্যাটিসফাই করা সম্ভব নয়। তবু আমরা এগোবো ইনশাল্লাহ। আমাদের তাহলে রুব্রিক অর্থাৎ রেপার্টরি হচ্ছে একটা বই, একটা ডিকশনারি, যাতে 37টি অধ্যায় আছে। সেই অর্থাৎ কেন্ট রেপার্টরিকে আমরা যদি বেস ধরি, সে অধ্যায়ের প্রথম অধ্যায় আদিব ভাই খুবই সুন্দরভাবে ছবির মাধ্যমে বলেছেন। প্রথম অধ্যায়টা হচ্ছে মাইন্ড। আরো 36টি অধ্যায় আমরা আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ। তো মাইন্ড অধ্যায়ে আমরা সাধারণত পড়েছি কি বলে, রোগী কি বলে অ্যাবান্ডেন্ট ফর সেকেন্ড ফিলিং, এটা কি বলবে? কখনোই বলেন না। রোগী কি অ্যাবান্ডেন্ট ফর সেকেন্ড ফিলিং এরকম? রোগী এসে বলে আমার কেউ নেই দুনিয়ায়, বাবাও মারা গেছে, মাও মারা গেছে, আমার কি আছে দুনিয়ায়? বিয়ে করলাম, বিয়ে শাদী দিয়ে দিল, মামার বাড়ি থাকতাম, সেখানেও আলাদা স্নেহ ভালোবাসা পাইনি। শ্বশুর বাড়ি আসলাম, স্বামীটা প্রথম 2-4 মাস ভালোই আদর স্নেহ ভালোবাসা, তারপরে স্যার যেই যৌতুক বা কিছু পেল না, শ্বশুর শাশুড়ি আস্তে আস্তে, হৈমন্তী গল্প আমরা পড়েছি, হৈমন্তী ইজ ইকুয়াল টু অ্যাবান্ডেন্ট ফর সেকেন্ড ফিলিং। তাহলে রোগী কি বলবে অ্যাবান্ডেন্ট ফর সেকেন্ড ফিলিং? রোগীর এই ভাষ্য যদি হয়, আমরা রোগী বলবে আমি দেখলাম সেরকম কথা বলবে। তাহলে এই জায়গা থেকে একজন হোমিও আরো মেডিসিন আছে, তো অ্যাবান্ডেন্ট ফর সেকেন্ড, জি 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 অবশ্যই পালসেটিলা। তো অ্যাবান্ডেন্ট ফর সেকেন্ড ফিলিং প্রথম রুব্রিক। তো অ্যাবান্ডেন্ট মানে কি? ত্যক্ত, নিজেকে পরিত্যক্ত মনে করছে, অন্যজনের মধ্যে থেকে আলাদা মনে করতেছে, তাকে তার সাথে কেউ নেই, নিঃসঙ্গ মনে করতেছে, নিঃসঙ্গ মনে করতেছে। আমাদের প্রথম রুব্রিকটা হচ্ছে মাইন্ডের অ্যাবান্ডেন্ট ফর সেকেন্ড ফিলিং। রোগী নিজেকে নিঃসঙ্গ মনে করে। এখানে উদাহরণ দিয়েছে, আমি একটা প্রথম রুব্রিক তো এই জন্য একটু লেট, আমি একটা উদাহরণ দিই তাহলে সহজ হবে। এটি লিখেছেন হচ্ছে, এই বইটি লিখেছেন ডক্টর মনসুর আলী। ডক্টর মনসুর আলী, গভর্নমেন্ট হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, কালিকট। আচ্ছা, উনি বলছেন যে মাইন্ড ইজ দ্য কি টু ম্যান। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যারের এটা কথা, সিনথেসিস যেটা তৈরি করেছেন। যাই হোক, তো উনি অ্যাবান্ডেন্ট ফর সেকেন্ড ফিলিং এর কি ব্যাখ্যা দিয়েছেন?
প্রথমটা তো এই জন্য একটু লেট করতেছি, তারপরে আমরা ইনশাল্লাহ ফার্স্ট যাব। feeling of not having enough at help or support by others, অন্যের কোনো সাহায্য সহযোগিতা, deserted, left alone without help, একবার অমানবিক মতো হয়ে যাচ্ছে, সে একা, কারো সাহায্য পাচ্ছে না, একেবারে একা। This rubric may work out for children in orphanage, অর্থাৎ এতিমখানায় বসবাস করে তাদের মনের ভিতরে এটা আসতে পারে। তাহলে চিন্তা করেন মাই ডিয়ার ডক্টরস, মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা এতিমখানায় বসবাস করে বড় হয়েছে তারা অ্যাবান্ডেন্ট, তাদের জন্য ভাবতেই পারেন, আপনি অবশ্যই ভাবতে পারেন। আমার একজন ছাত্র ছিল, ওর বাবা ছিল আরেকটা বিয়ে করছে, ওকে আর দেখে না, ওর মা আরেকজনকে বিয়ে করছে, তাকে আর দেখে না। এখন সেই ছেলেটা তার মামার কাছে হয়েছে এবং ঈদ কাটাতো, আমার লোম 10-12 বছর ঈদ কাটিয়েছে, আমার এখানে লেখাপড়া করতো। তো সে আমার সাথে আসতো এই জন্য যে স্যার আমি একটু কথা বলা শিখবো, তাই আমি তার বাসায় অ্যাক্সেস দিতাম। আমার বাসায় আসতো শুধু কথা বলা শিখবে, সে মানুষের সাথে সে কথা বলতে পারতো না, ছোটবেলা থেকে এই যে অবস্থা। ফ্লিং, অবশ্য সে এখন সরকারি একটা চাকরি করে, আলহামদুলিল্লাহ। দিস ইজ অ্যাবান্ডেন্ট ফর সেকেন্ড ফ্লিং। ইনিমেটস ইন অ্যাসাইলামস, অ্যাসাইলামস মানে যারা রাজনৈতিক আশ্রয়ে থাকে বিদেশে। ওল্ড এজ হোমস অর্থাৎ বৃদ্ধাশ্রমে, বৃদ্ধ বৃদ্ধাশ্রমে যারা থাকে, দ্যাট ইজ অ্যাবান্ডেন্ট ফর সেকেন্ড ফ্লিং। এখানে মেডিসিন বলতে চাচ্ছি না, ক্রস রেফারেন্স ডক্টর ফারুক জে মাস্টার অনেকগুলো ক্রস রেফারেন্স দিয়েছেন। ক্রস রেফারেন্স কি এটা তো একটু জানা দরকার। ক্রস রেফারেন্স মানে অর্থাৎ অর্থ এই অ্যাবান্ডেন্ট ফর সেকেন্ড ফিলিং এর সাথে বা অ্যাবান্ডেন্টের সাথে আরো যে মাইন্ডের রুব্রিক গুলো আছে, সেই রুব্রিক গুলোর কোনটা ম্যাচ করতে পারে, অর্থাৎ সিনোনিমস অর্থাৎ সমার্থক, কাছাকাছি। দিস ইজ কল্ড ক্রস রেফারেন্স বাই দি ল্যাঙ্গুয়েজ অফ রেপার্টরি, বাই দি ল্যাঙ্গুয়েজ অফ রেপার্টরি। এখানে ইংরেজি আছে বলে আপনারা কেউ পাজেল হবেন না, কিন্তু কেউ পাজেল হবেন না, আমরা ইংরেজি বাংলার মতো করে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা যাক, এখানে অনেক ওকে স্যার, এখানে অনেক ক্রস রেফারেন্স আছে, এগুলো আমরা যাব না। ডিডি অর্থাৎ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, সেগুলো আমরা যাব না। আমরা যেহেতু জার্নি শুরু করেছি, জহির স্যার আমাদের একটা সুযোগ করে দিয়েছেন এই নাইট গ্রুপের মাধ্যমে, যার কারণে আমরা চেষ্টা করব যে অন্তত সব মেইন রুব্রিক গুলো একবার করে জানা, তারপরে আমরা কম্পারেটিভ স্টাডিতে যাব। Other this rubric abandoned for second fling. থ্যাংক ইউ স্যার। অবশ্য প্রত্যেকটা রুব্রিকে হয়তো এত সময় দেওয়া যাবে না, তারপরও আপনারা যেটা বলবেন সেভাবে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই জাস্ট এইটারই সাব রুব্রিক অ্যাবান্ডেন্ট। স্যারকে একটু বলতে পারি? জি স্যার, প্লিজ। আমাদের যারা ইংলিশ ক্যান্টের রেপোর্টার নিয়ে বাংলা আছে, তারা কিভাবে যাব স্যার? স্যার রেপার্টরিটা বাদ এটা চলতে পারে, বাংলা রেপার্টরিটা অবশ্যই চলবে না স্যার, প্লিজ ডোন্ট মাইন্ড স্যার। না থ্যাংক ইউ স্যার। ওকে না, ভালো ভালো বলছেন। থ্যাংক ইউ স্যার ইকবাল স্যারকে। আচ্ছা, তারই ঠিক সাব দেখেন, অ্যাবান্ডেন্ট ফরসেক্স হিজ ওন চিলড্রেন। আমরা দেখি এই যে নিজের শিশুকেও কি বন্ধ করতে চায়, নিজের সন্তানকে পছন্দ করতে চায় না, এটাও কিন্তু এই সিপিআর পালসিটির একটা লক্ষণ আছে, সিপিআর বড় একটা লক্ষণ। যাই হোক, এগুলো পরে যাই। তাহলে অ্যাবান্ডেন্ট যখন আমরা শিখে যাব, তাহলে এর সাব যত আছে সেগুলো দেখতে শিখে যাবে ইনশাল্লাহ। আপনাদের সামনে যদি রেপার্টরি থাকে, দেখেন এই অ্যাবান্ডেন্ট শব্দটা ওখানে কিন্তু সব ক্যাপিটাল লেটারে লেখা আছে। দ্য রুব্রিক হুইচ রিটেন বাই ক্যাপিটাল লেটার, দ্যাট ইজ মেইন রুব্রিক, দ্যাট ইজ মেইন রুব্রিক। তাহলে মেইন রুব্রিক, সাব রুব্রিক। সাব মানে কি? তার অংশ।
প্রথমে যেটা ক্যাপিটাল লেটারে লেখা থাকবে সেটা মেন রুব্রিক, তার উপরে যেটা একেবারে একেবারে পেজের উপরে লেখা থাকবে যেটা বড় ক্যাপিটাল লেটারে, দ্যাট ইজ চ্যাপ্টার। অর্থাৎ মাইন্ড চ্যাপ্টারে রুব্রিকটা পড়তে হবে এইভাবে, মাইন্ড অ্যাবান্ডেন্ট ফর সেকেন্ড ফিলিং, মাইন্ড অ্যাবান্ডেন্ট ফর হিজ ওন চিলড্রেন, এইভাবে পড়বো। তাহলে তার পরেরটা কি হতে পারে? মাইন্ড অ্যাব্রাপ্ট, মাইন্ড অ্যাব্রাপ্ট। আমার চেম্বারে একটা রুগী আসলো, রুগীটা এসে কি বলবে? আই এম মাইন্ড অ্যাব্রাপ্ট, অ্যাবসার্ড, কখনই বলবে না। ইভেন একজন হোমিওপ্যাথ ডক্টর যদি আপনার চেম্বারে আসে, সেও কিন্তু বলবে না আই এম মাইন্ড অ্যাব্রাপ্ট। তাহলে মাইন্ড অ্যাব্রাপ্ট আমরা কিভাবে ধরবো? এই ধরার জন্যই মূলত আমরা এখানে অল্প অল্প ব্যাখ্যা করে যাব, সেটা দেখব। অ্যাব্রাপ্ট মানে আকস্মিক কিছু করা, আকস্মিক কিছু করা, আকস্মিক কিছু করা, হঠাৎ করে। অ্যাব্রাপ্ট, অ্যাব্রাপ্টলি হি ওয়েন্ট অ্যাওয়ে, হঠাৎ করে সে চলে গেল। কথা হচ্ছে হতে হতে হঠাৎ করে সে চলে গেল, কথা কোনো স্যালুটেশন ছাড়া, কোনো বিদায় ছাড়া, কোনো বেড নেই, কিচ্ছু নেই, গুড বাই টুডে কিছুই বলার দরকার নেই, সালাম টালাম কিছু নেই, হঠাৎ করে সে চলে গেল। কিন্তু রোগী তো আর সেইভাবে যাবে না, তাহলে রোগী এন্ট্রি করবে। কিভাবে এন্ট্রি করবে? চেম্বারে একজন বসে আছে, হঠাৎ করে একটা রোগী আসলো, এসে তারপর সে বসে পড়লো, বসে আমার এই সমস্যা স্যার, মানে আসলো সে অ্যাব্রাপ্ট, বসলো, বসার পরে সে কথা বলা শুরু করলো অ্যাব্রাপ্ট। অথবা রোগীটা কথাই বলতেছে না, আপনি অনেক প্রশ্ন করতেছেন, 4-5টা প্রশ্ন করার পরে হঠাৎ করে সে একটা কথা বলে উঠলো, না না স্যার এটা আমার হয়নি, আপনি এটা বলছেন। দিস ইজ অ্যাব্রাপ্ট, অর্থাৎ হঠাৎ করে কিছু করে উঠবে। আরো অনেক উদাহরণ দেওয়া যাবে, তো যদি বলেন সময়ের স্বল্পতা আছে তো তাহলে দিস ইজ অ্যাব্রাপ্ট। আমি কয়েকটা উদাহরণ দেই, দরকার আছে প্রথম প্রথম, তারপরে ইনশাল্লাহ আমরা ধরে নেব ইনশাল্লাহ। একজন রোগী অনেকদিন কাশিতে ভুগছে, তাকে জিজ্ঞাসা করা হলো আপনার কি হয়েছে? সে কোনো উত্তর দেয় না, কোনো উত্তর দেয় না, কোনো উত্তর। দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকা পরে বন্দুকের গুলি যেমন হঠাৎ করে ছুটে যায়, মনে করেন বের হয়ে যায় শব্দ করে, হঠাৎ করে সে বলে উঠলো কাশিতে ভুগছি। দিস ইজ অ্যাব্রাপ্ট, দিস ইজ অ্যাব্রাপ্ট। রোগীর মা, রোগী এসছে, তার অ্যাটেন্ডেন্ট, তার মা বলতেছে যে ওর সম্পর্কে আসলে কিছু বলা যায় না, সে হঠাৎ করে অসন্তুষ্ট হয়ে যায়, কেন হলো সেটাও যেন আগে থেকে বোঝা যায় না। দিস ইজ অ্যাব্রাপ্ট, দিস ইজ অ্যাব্রাপ্ট। তারপরে কথা বলতেছে, কথা বলতেছে, হঠাৎ করে সে বিষয়টা বস্তু পরিবর্তন করে ফেললো, হঠাৎ করে। দিস ইজ অ্যাব্রাপ্ট। আমার মনে হয় স্যার ইটস ক্লিয়ার। ইজ দেয়ার এনি কোশ্চেন অ্যাবাউট দিস অ্যাব্রাপ্ট? এনিওয়ান প্লিজ? আই থিংক জি স্যার। এই একটা জিনিস স্যার, যে অ্যাবান্ডন্টের পাশে সি ফর সেকেন্ড লেখা আছে, তার মানে কি ওই ফর সেকেন্ডটিকে আলাদা অধ্যায় দিতে হবে নাকি স্যার? হ্যাঁ, ফর সেকেন্ড নামে আরেকটা রুব্রিক আছে, এটা হচ্ছে ক্রস রেফারেন্স। একটু আগে বললাম না ক্রস রেফারেন্স। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আসলে তো কিছু না, থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ। জি স্যার। এরপরে আসি অ্যাবসেন্ট মাইন্ডেড। অ্যাবসেন্ট মাইন্ডেড, তাহলে রোগী আসলো, রোগী এসে বলল, রোগীটা ক্লাস 7 বা 8 বা 9 পড়ে, বয়সন্ধিকালে, সে বলল যে স্যার আমি অ্যাবসেন্ট মাইন্ডেড। আসলে কি রোগী তাই বলবে? কখনো কি বলে এরকম? না স্যার, বলে না, বলে। তাহলে রোগীর কথা থেকে আমাদের ধরে নিতে হবে অ্যাবসেন্ট মাইন্ডেড। অ্যাবসেন্ট মাইন্ডেড মানে কি? অন্য মনস্ক, অন্য মনস্ক। অ্যাবসেন্ট মাইন্ডেড অর্থ অন্য মনস্ক, অন্যদিকে মন যার, অন্যদিকে মন যার, যে কাজ সেই কাজে যার মন নেই, দ্যাট ইজ অ্যাবসেন্ট মাইন্ডেড। তাহলে অ্যাবসেন্ট মাইন্ডেড কি? আমরা উদাহরণ এরকম দিতে পারি, ছেলেটা কি পড়ছে, পড়ি যায় বাংলা, কিন্তু আধা ঘন্টা পরে জিজ্ঞাসা করে সে কিছুই বলতে পারে না। দিস ইজ অ্যাবসেন্ট মাইন্ডেড, অর্থাৎ সে পড়ে কিন্তু মনোযোগ দিয়ে পড়ে না, যে কাজটা করে সেটা মনোযোগ দিয়ে করে না। দিস ইজ অ্যাবসেন্ট মাইন্ডেড। অবশ্যই এর সাথে যদি ক্রস রেফারেন্সে, তাহলে ফরগেটফুলে ক্রস রেফারেন্সে যাব। তো ফরগেটফুল মানে যেটা তার ব্রেনে বা মাথায় বা মেমোরিতে এন্ট্রি করেছে কিন্তু মনে নেই, দ্যাট ইজ ফরগেটফুল।
ফরগেটফুলনেস মানে ভুলে যায়, ব্রেনে অর্থাৎ মেমোরিতে এন্ট্রি করেছে তার, কিন্তু মেমোরি সেটা রাখছে না বা রাখতে পারছে না, দ্যাট ইজ ফরগেটফুলনেস। আর অ্যাবসেন্ট মাইন্ডেড না, তার মেমোরিতে এন্ট্রি করেনি অর্থাৎ ইনপুটই হয়, দ্যাট ইজ অ্যাবসেন্ট মাইন্ডেড, অর্থাৎ কোন কাজে মনোযোগ ঠিক মতো দেয় না, যে যেই কাজটাই করো। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। ইজ দেয়ার এনি কোশ্চেন? স্যার আপনি একটু ইয়ে করে দেন স্যার প্লিজ। না ঠিক আছে, এটা জানার জন্য বলছি যে এটা একই জিনিস আরেক জায়গায় আছে। ওকে, একই জিনিস। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মনোযোগের অভাব থাকছে নাকি? জি স্যার, এইগুলো আমি অ্যাবসেন্ট মাইন্ডেড হলো যে অ্যাবসেন্ট মানে হলো কি, অ্যাবসেন্ট মানে যে নাই, অ্যাবসেন্ট বলে না, অনুপস্থিত, 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 মাইন্ডের অনুপস্থিতি। আসসালামু আলাইকুম। হ্যালো, জি জি প্লিজ স্যার, সবুজ স্যার। অ্যাবসেন্ট মাইন্ডেড রুব্রিকটা আমরা একটু অন্যভাবে বিবেচনা করতে পারি। সে আমার চেম্বারে একজন পেশেন্ট আসলো, আমি তার সাথে কথা বলছি বা তাকে কিছু কোয়েরি করছি, আমি হয়তো তাকে জিজ্ঞেস করছি যে আপনার প্রফেশনটা কি, কিন্তু সে ওই মুহূর্তে আমার কথার মধ্যে সে নাই। সে হয়তো আমাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ স্যার কি বললেন, হ্যাঁ আপনার প্রফেশনটা কি, আপনি কি করেন? ও আচ্ছা স্যার প্রফেশনের কথা, আমি অমুক কাজ করি। মানে এই যে অবস্থাটা, মানে আমি তাকে জিজ্ঞেস করছি কিন্তু সে ওই মুহূর্তে আমার দিকে তার খেয়াল নেই, সে হয়তো অন্য জায়গায় আছে। এটা হচ্ছে অ্যাবসেন্ট মাইন্ডেড, যদি আমি ভুল না করে থাকি আর কি। না স্যার, আমি যতটুকু বুঝি। ঠিক আছে স্যার। জি আতোয়ার স্যার কিছু বলবেন, খায়রুল স্যার কিছু বলবেন, প্লিজ বলে দেন প্লিজ। বোঝা যায় না স্যার, আতোয়ার স্যার একটু অফ করেন, তাহলে খায়রুল স্যার শোনা যাবে, অথবা খায়রুল স্যার অফ করেন, আতোয়ার স্যার শোনা যাবে প্লিজ। অ্যাবসেন্ট মাইন্ডেড এর পরে 171 লেখা 171, এটাতে কি বোঝানো হয়? এইটা হচ্ছে, আমি এটা নিয়েছি মার্ফি রেপার্টরি থেকে, তো 171টা মেডিসিন আছে এখানে, এটা মেডিসিন সংখ্যা। সরি স্যার, এগুলো আসলে আমার ডিলিট করে দেওয়া উচিত ছিল, আমি সময় পাইনি তো। এটা হচ্ছে মেডিসিন সংখ্যা স্যার, অ্যাবসেন্ট মাইন্ডেড 171টা মেডিসিন আছে মার্ফি রেপার্টরিতে। ওকে আতোয়ার স্যার প্লিজ, এনি কোশ্চেন? নাহলে আমরা নেক্সট যাব ইনশাআল্লাহ। নেক্সট রুব্রিকটা আরো ইন্টারেস্টিং। স্যার আমরা তো এলাম নতুন, জি স্যার। এটা স্যার ইউটিউবে দিয়ে দিলি তো স্যার আমাদের জন্য সুবিধা। ইউটিউবে থাকবে স্যার, ইউটিউবে পাবেন ইনশাআল্লাহ। ওকে স্যার, তবে স্যার ইউটিউবে শিখে যা শিখবেন, আই থিঙ্ক আপনি এখানে থাকেন আর কোশ্চেন করেন, আমাকে ইন্টারাপ্ট করেন, আমাকে ডিস্টার্ব করেন, দেখেন আপনি আরো শিখতে পারবেন ইনশাআল্লাহ। যত সিলি কোশ্চেন করবেন সেই কোশ্চেনটা সবচেয়ে বেস্ট কোশ্চেন হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাবজর্বড মেন্টালিটি, অর্থাৎ গভীরভাবে নিবিষ্ট মানসিকভাবে, অ্যাবজর্বড মেন্টালিটি। একটা জায়গায় ছোটবেলায় আমরা বালি জড়ক, হ্যাঁ জি কে ম্যাডাম প্লিজ? জি বলছি মানে ডুবে থাকা, ওই বিষয়টার ডুবে থাকা, কারেক্ট, থ্যাংক ইউ ম্যাডাম। আমরা ছোটবেলায় খেলা করছি না, মালাই করে বালি এক জায়গায় করতাম, এই বালি শুকনা যদি হয়, ও বালি যখন বা ডাস্ট ও যেভাবে পানি টেনে নেয়, অ্যাবজর্ব করে নেয়, দিস ইজ অ্যাবজর্ব। আর যদি উদাহরণ দেই, আলবার্ট আইনস্টাইন, টমাস আলভা এডিসন, অ্যাবজর্ব মেন্টালিটি। আলবার্ট আইনস্টাইন, টমাস আলভা এডিসন, অ্যাবজর্ব মেন্টালিটি। ইভেন নিউটন, অ্যাবজর্ব মেন্টালিটি। হ্যাঁ, ইভেন সম্ভবত সক্রেটিসেরও পরিবার সম্পর্কে উনি খুব ইয়ে ছিলেন, সক্রেটিস, তো উনি অ্যাবজর্ব মাইন্ডেড। এটা মানে ক্লিয়ার, সব যেটাই করেন। তাহলে রোগীর ক্ষেত্রে কি হবে? রোগীর যে রোগটা হয়েছে সেই রোগটার প্রতি
সে রোগ ছাড়া কিছুই বোঝে না। আপনি দেখবেন দোজ হু আর মোর দ্যান 65 ইয়ার্স অর 60 ইয়ার্স, যার রোগের ইয়েটা বেশি, প্রবণতাটা বেশি, রোগের মাত্রাটা বেশি, উনি কিন্তু অ্যাবজর্বড হয়ে যান ওই 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 তার যে প্রবলেম, সেই প্রবলেমে, ওই ডিজিজে তিনি অ্যাবজর্বড হয়ে যান। আপনি খেয়াল করবেন বয়স্ক রোগীরা তারা কিভাবে সুস্থ থাকবে, ভালো থাকবে, টয়লেটে যেতে পারবে, ওয়াশরুমে যেতে পারবে, নিজেকে নিয়েই যে সবসময় চিন্তাটা থাকে, বা রোগটা নিয়েই যে এটা নিয়েই সে চিন্তাটা থাকে, দ্যাট ইজ অ্যাবজর্বড মেন্টালিটি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, এটা কি এরকম হতে পারে যেমন তার সমস্যাটা নিয়ে সে চিন্তা করতেছে বা ভাবতেছে? শুধু ভাবলেই হবে না, সে এমন ভাবতেছে ওই সমস্যা ছাড়া অন্য কিছুই তার আর এখন ভাবনাতে নেই, দ্যাট ইজ অ্যাবজর্বড মেন্টালিটি। ওকে স্যার, থ্যাংক ইউ। যেমন ওই যে, হ্যাঁ বলেন স্যার। আচ্ছা, তাহলে এরপর এটা আছে অ্যাবস্ট্রাকশন মেন্টাল, অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড। মূলত এটা হচ্ছে জাস্ট এর আগে যেটা করলাম অনেকটা তার বিপরীত, ইনভার্স অন্য মনস্ক অবস্থা। এটা মানসিক ভাবে যখন অন্য মনস্ক থাকবে, অ্যাবস্ট্রাকশন মাইন্ড, মনটা তখন বিক্ষিপ্ত থাকে, মনটা বিক্ষিপ্ত অবস্থায় থাকে। সেটাকে যদি আমরা ধরি তাহলে হচ্ছে অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড, মানে মনের একটা বিক্ষিপ্ত ভাব একটা। যেমন একটা রুগী এসছে, তার ডাক্তার চেম্বার আসলো, এসে বলল না করতে করতে সে থেমে গেল। রোগীর কথা শেষে ডাক্তার তাকে প্রশ্ন করলো, আপনি রোগ বর্ণনাকালে থেমে গিয়েছিলেন কেন? কথা বলতে বলতে উনি বলেন, রোগী বলল যে আমি অন্য একটি বিষয় নিয়ে ভাবতেছিলাম যেটা আমার ঠিক হয়নি। দ্যাট ইজ অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড, অর্থাৎ মাইন্ড অ্যাবস্ট্রাকশন। আচ্ছা, তারপর একটা আসি মাইন্ড অ্যাবিউসিভ। আসসালামু আলাইকুম স্যার। এই নম্বরটা 68 স্যার, এটা কি নাম্বারটা কিসের স্যার? 68টা, ও সরি, এটার ওষুধ অ্যাবস্ট্রাকশন অফ মেন্টাল, এটা মার্ফি রেপার্টরিতে 68টা মেডিসিন আছে। এতটা ওষুধ আছে স্যার নাকি? জি। আচ্ছা, আমি ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট করে দিলাম, সময় পাইনি তো। ওকে, সমস্যা নাই স্যার, আপনি বলতে গেলে তো সমস্যা নাই এটা। ওকে স্যার, সমস্যা নেই, এখন বুঝছি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। এটা ওষুধের সংখ্যা। এরপরে আসি স্যার মাইন্ড অ্যাবিউসিভ হচ্ছে স্কল্ড, বুঝি তো, গালিগালাজ করে, ঠিক এই ধরনের একটা ব্যাপার। যে তার ভাষাগুলো আসলে কটুক্তিপূর্ণ, অবমাননাকর ভাষা আর নিচু শ্রেণীর ভাষা, দ্যাট ইজ অ্যাবিউসিভ মাইন্ড। মানুষকে হেয় করে, অপমান করে, ইয়েস, হেয় করে। জি স্যার, অশ্লীল ভাষা ব্যবহার করতে পারে, মানুষকে হেয় করে, ছোট করে কথা বলার যে প্রবণতা, দ্যাট ইজ অ্যাবিউসিভ। স্যার, এই স্লাইডের উপরে আর কোনো কোশ্চেন নেই? অবশ্য 11টা বেজে গেছে, আর কি কিছুটা এগোবো স্যার? আপনারা যদি বলেন, তাহলে তো আমাদের সময় যেহেতু শেষ। না, আজকে থাক, 10 মিনিট স্লাইড পর্যন্তই থাক। আচ্ছা, আসসালামু আলাইকুম ঠিক আছে। স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার, অ্যাবস্ট্রাকশনটা যদি আবার বলতেন স্যার। বলেন। অ্যাবস্ট্রাকশনটা যদি আবার বলতেন। সরি, সাউন্ড নট ক্লিয়ার, প্লিজ আরেকবার একটু রিপিট করেন। অ্যাবস্ট্রাকশন, অন্যমনস্ক অবস্থা, মানে একটু আগে বললাম না যে অ্যাবজর্ব, অনেকটা তার বিপরীত অ্যাবস্ট্রাকশন, অন্যমনস্ক ভাব। মনে করে সে চেম্বারে এসছে, রোগের বর্ণনা দিচ্ছে, ওই যে স্যার একটু আগে একটা বললো না, যে জিজ্ঞাসা করলো, অনেকটা সেই ধরনের অ্যাবসেন্ট মাইন্ডেডেরই, মানে এটা হচ্ছে সিনোনিমস, অনেকটা সিনোনিমস, তবে ডিডি করলে অনেক পার্থক্য পাওয়া যাবে, সেটা এখন করব না। অ্যাবসেন্ট মাইন্ডেডই সিনোনিমস, মানে বিক্ষিপ্ত একটা ভাব মনের। এসব মূলত রোগ যন্ত্রণা জনিত কারণেই এগুলো যদি ধরা হয়, তাহলে তখন রুব্রিকটা অ্যাপ্রোপ্রিয়েট হবে ইনশাআল্লাহ।
মানে একই মনে দুই তিনটা কাজ করতেছে আর কি, মানে দুইটা কাজ করতেছে, মন এই জায়গায় রয়েছে, অন্য জায়গায় রয়েছে, এইটা আর কি, মনে একটা বিভক্ত অবস্থা। জি 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 জি, মনের এলোমেলো অবস্থা এরকম। এলোমেলো অবস্থা। আচ্ছা, পরের স্লাইডে 3টা রুব্রিক আছে, তাহলে এই 2টা স্লাইড অন্তত একটু এগোই আজকে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, সংক্ষেপ শেষ করে দেব। অ্যাক্টিভিটি অর্থাৎ কাজ কাম, মানে খুব অ্যাক্টিভ, সে কাজ কাম খুব করে, কাজের প্রতি খুবই মনোযোগী বা ইত্যাদি ইত্যাদি, মাইন্ড অ্যাক্টিভিটি, এবং খুব অ্যাক্টিভ, কাজ কাম যে কোনো বিষয়ে সে খুব পারদর্শী বা কাজ কাম করে। তারপর হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি লস অফ, এখানে বলছে পরিবর্তিত পরিবেশে মানিয়ে নেওয়ার প্রবণতা হ্রাস, অর্থাৎ মানিয়ে নেওয়ার প্রবণতা তার নেই। পরিবর্তিত পরিবেশটা কি? যেমন আমি ডাঙ্গায় বাস করি, আমি যদি জলে যাই তাহলে এটা পরিবর্তিত পরিবেশ। আমি শীত প্রধান দেশে থাকি কিন্তু গ্রীষ্ম প্রধান গিয়েছি, দ্যাট ইজ পরিবর্তিত পরিবেশ। আমরা এই যে হঠাৎ করে 3 দিনে বর্ষা হচ্ছে, আপনি দেখবেন চেম্বারে বেশ কিছু রোগী আসবে 2-1 দিনের ভিতরেই, আপনার হচ্ছে হয়তো রাস্ট্রাক্সের রোগী বেশি আসার সম্ভাবনা আছে, বা ডাল কামড়ার রোগী বেশি আসার সম্ভাবনা আছে হয়তো। এই যে এই পরিবর্তিত পরিবেশে অ্যাডাপ্টেবিলিটি অর্থাৎ খাপ খাইয়ে নিতে পারতেছে না বলেই তার কি সর্দি হয়েছে, তার জ্বর হয়েছে, বা কাশি হচ্ছে। এই যে সিজন চেঞ্জের ক্ষেত্রে, ওয়েদার চেঞ্জের ক্ষেত্রে এই পরিবর্তিত পরিবেশ মানে, কিন্তু মানুষ ভাবে সে যখন এটা তো ফিজিক্যাল, একটু বলে যেটা বলে ফিজিক্যাল, মানসিক ভাবে যখন যে পরিবেশে মানিয়ে নিতে পারে না, নতুন শ্বশুর বাড়িতে এসছে বা ছেলে তার শ্বশুর বাড়িতে গিয়েছে, এরকম একটা নতুন পরিবেশে সে মানিয়ে নিতে পারতেছে না, দ্যাট ইজ অ্যাডাপ্টেবিলিটি লস। মনে করেন যে এটা সাধারণ উদাহরণ। জি ম্যাডাম। আচ্ছা, এইবার আসি আর একটা খুব ইম্পর্টেন্ট, এটা শেষ আজকে, আমি আসলে সময় বেশি নিয়েছি। অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন, অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন আমরা প্রায়ই শুনি, এই রুব্রিকটা প্রায়ই শুনি, অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন। উপদেশ দিলে বৃদ্ধি পায়, উপদেশ দিলে বৃদ্ধি, কাইন্ডলি কেউ কি বলবেন একটু আসলে কি বিষয়টা কি? মানে সান্ত্বনা দিলে তার আরো জি স্যার, এটা কমন কথা, সান্ত্বনা দিলে উপদেশ দিলে বৃদ্ধি, কিন্তু এর ব্যাখ্যাটা আমি একটু শুনতে যাচ্ছিলাম, এটা শেষ তো, এর ব্যাখ্যাটা স্যার আমি এরকমের যে স্যার আমার আব্বা মারা গেছে বা আম্মা মারা গেছে, তখন কেউ এসে যে বলতো যে আরে সবাই তো বাবা মা মারা যাবে, তাতে কি হবে তোমার, তখন মনে হয় আমার কষ্টটা আরো বাইরে দিত, আমি আরো মনে হয় তারও আরো কান্না বাড়তো বা আমার মনের কষ্টটা খুব বেড়ে যেত, এবং যখন সে শান্ত তখন আমার কষ্টটা আরো বৃদ্ধি পেত। স্যার আমি মনে করি এইটা মনে হচ্ছে স্যার। কনসোলেশন অ্যাগ্রাভেশন, এটা কনসোলেশন অ্যাগ্রাভেশন। স্যার এখানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাডমনিশন যদিও একটা অর্থ, সরি মানে ডক্টর সবুজ মানে কিছু বলবেন সম্ভবত? বলতে চাচ্ছিলাম যে এখানে যে অ্যাডমনিশন অ্যাগ্রাভেশন, উপদেশ দিলে বৃদ্ধি, বোধহয় অর্থটা আরেকটু কনসাইজ হবে। অ্যাডমনিশন সম্ভবত ভর্ৎসনা করা, তাকে উপহাস করা, আমি এটা বলতে যাচ্ছিলাম, এটা এই শব্দটা হবে সম্ভবত বাংলা অর্থটা। না, এটা দুটো উপদেশ এবং ভর্ৎসনা দুটো অনেক, স্যার এটা মৃদু ভর্ৎসনা, মৃদু ভর্ৎসনা করা। জি স্যার, ইউ আর রাইট স্যার, লেখাটা একটু সতর্কীকরণও বলা যেতে পারে, সতর্কীকরণও বলা যেতে পারে, তিরস্কার, এটাও বলা যেতে পারে, সতর্ক করা, এরকম সতর্কীকরণ এরকমও বলা যেতে পারে। এটা অফিসিয়াল লেটারে এগুলো ব্যবহার হয়। জর্দা স্যার, সাদিকুল ইসলাম বলছিলাম। জি স্যার, কাজী স্যার। আমার কাছে মনে হয় যে এই অনেক সময় কেউ যে হতাশাগ্রস্ত থাকলে বা কেউ কোনো বিপদের মধ্যে পড়লে, যখন যদি কেউ বলে যে এইভাবে করলে ভালো হইতো, তুমি এইভাবে চলো তাহলে ঠিক হয়ে যাবে, এই যে বলাটা, তখন সে কিন্তু ওই মানসিক যে অবস্থা থাকে সেই অবস্থায় কিন্তু সেগুলো সে নিতে পারে না। তো এই যে একটা তার যে আবার তার হতাশা বৃদ্ধি পাচ্ছে বা তার মনের কষ্টটা বেড়ে যাচ্ছে, এটা মনে হয় এখানে এই আমরা সেটা নিতে পারি। না না, এখানে মনে হয় এটা ওই ভৎসরণাই হবে, এটা অ্যাডমিনিস্ট্রেশন মানে ভৎসরণা। হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ বাংলায় বকুনি, কনসোলেশন না স্যার। জি স্যার, হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, প্লিজ, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। ওই যে অন্য একটা রুব্রিক আছে, মাইন্ড উইপিং অ্যাডমনিশন ফ্রম,
মানে হালকা বকাবকি করছে, সে কান্না করতেছে, এটা দিয়ে তো ক্লিয়ার হয়ে যায়। যেমন একটা স্টুডেন্ট যে কোনো কারণে পরীক্ষায় মনে করেন একটু খারাপ করেছে, এখন তাকে যদি বকাবকি করা হয় বা তাকে যদি একটু দেওয়া হয়, হ্যাঁ তুমি কেন এইটা করলা বা এইটা ভাবে লেখনি কেন, তাহলে এই হতো, এই যে জাস্ট এতটুকু একটাই, এজন্যই পরীক্ষায় খারাপ করেছো, এটা করা হলে তার শারীরিক সমস্যা বা তার যে সমস্যাগুলো আছে সেগুলো বৃদ্ধি পায়। অনেকটা এরকম বলা যেতে পারে। স্যার এটা কি বকুনি হবে নাকি তিরস্কার হবে? দুইটার অর্থ কিন্তু দুই রকম। বকুনি হলো তুমি এরকম করো নাই কেন, এরকম করলে ভালো হতো, আর তিরস্কার হচ্ছে তোমাকে দিয়ে কিছুই হবে না, তোমাকে দিয়ে কিছুই হবে না, এটা হচ্ছে একরকম তিরস্কার। আর আগেরটা হচ্ছে তুমি এরকম করলে ভালো হতো, তোমাকে এরকম করা উচিত, এটা হচ্ছে বকুনি। ঠিক আছে, আচ্ছা এটা হলো স্যার, আমি একটু আমি সমাধানটা দিয়ে দিই স্যার। এখন আমাদের লাস্ট যে আর্গুমেন্টটা হচ্ছে দিস ইজ ইন্টেলেকচুয়াল আর্গুমেন্ট। আই অনার ইন্টেলেকচুয়াল আর্গুমেন্ট। তবে এই মাইন্ডের ক্লাসটা শেষ হওয়ার পরে আই অনার ইন্টেলেকচুয়াল আর্গুমেন্ট বলেছেন, ওইটা জিস্ট অবশ্যই আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আসলে বললাম না, মাইন্ড রুব্রিক বা মাইন্ড চ্যাপ্টার এটা কখনোই স্যাটিসফাইড হবে না, করা সম্ভব নয় সেই ক্ষেত্রে। তবে জিস্ট অর্থাৎ ফান্ডামেন্টাল যেটা, সেটা আবার ঠিক থাকতে হবে। এখানে একজন লিখছেন মৃদু ভৎসনা বা সতর্কীকরণে যদি বৃদ্ধি হয়, উদাহরণ দিচ্ছেন কারো, আপনারা যেটা বলছেন ইউ আর অলসো কারেক্ট স্যার, তার সাথে আমি যোগ করতেছি, অ্যাডমনিশন কারো শুভাকাঙ্ক্ষীর উদ্বেগের সদিচ্ছা জ্ঞাপক কাজ হিসাবে প্রত্যেককে সাধারণভাবে গ্রহণ করা উচিত, মন্দ হিসাবে নেওয়া উচিত নয়। কিন্তু কোন লোক এটা পছন্দ করে না, বর্ধিত উদ্যমে উপদেশের বিরুদ্ধে কাজ করবে, বর্ধিত উদ্যমে উপদেশের বিরুদ্ধে কাজ করবে। আসলে ভিন্ন কথায় অ্যাডমনিশন হলো কোন ব্যক্তির কাজে অনুমোদন না দেওয়া যা তার রুচিমাফিক মনে হয়, যা তার রুচিমাফিক মনে হয়। অন্য ব্যক্তি যখন উদ্বেগ দুশ্চিন্তা হতে রোগীকে কিছু উপদেশ প্রদান করে, কিন্তু গ্রহণকারী ব্যক্তি এটা অপছন্দ করে। আবার বলছি, অন্য ব্যক্তি যখন উদ্বেগ দুশ্চিন্তা হতে রোগীকে কিছু উপদেশ প্রদান করে, কিন্তু গ্রহণকারী ব্যক্তি এটা অপছন্দ করে। যেমন, আপনি আমাকে একথা বলার কে, আমি আপনার উপদেশ ছাড়াই নিজেকে দেখাশোনা করতে পারি। রোগীর ক্ষেত্রে তাকে সতর্ক করতে বা উপদেশ দিতে অথবা তার প্রচেষ্টায় কোন কথা উচ্চারণ করা হলে তার মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। সংশোধিত হবার পরিবর্তে আরো অধিক উদ্যমে সে তার নিজস্ব নীতিতে লেগে থাকার চেষ্টা করবে। এটা সংক্ষিপ্ত ব্যাখ্যা, আর আরো অনেক ব্যাখ্যা যখন ডিডি হবে তখন ইনশাল্লাহ করব। তো আমার মনে হয় আর্গুমেন্ট এখানেই থাকা উচিত। কি বলেন স্যার? স্যার থ্যাংক ইউ স্যার, এ লট অফ থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের কি ওই আপনি যেটা পড়ান আর এই যে কেন্টের রেপার্টরির বলতে কি ওইটা রুব্রিক বেশি, যে এটার সাথে ওটা সব মিলছে না? হ্যাঁ, দুই একটা বেশি থাকতে পারে, আমি আজকে ম্যাচ করতে পারিনি, তো আগামী দিন ইনশাল্লাহ ম্যাচ করে নেওয়ার চেষ্টা করব। কেন্টে যা আছে সেটাই এখানে আনা হবে ইনশাল্লাহ স্যার। ওকে স্যার। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আর মাঝে মধ্যে দুই একটা রুব্রিক বেশি জেনে নিলে লাভ আছে স্যার, এই আর কি। জি, বেশি জানা তো ভালো স্যার, এটাই স্যার। থাকুক স্যার, যেভাবে আছে সেভাবে থাকুক স্যার, যেভাবে আছে সেভাবে থাকুক। কেন্টে তো এখানে যা আছে তার প্রত্যেকটাই কেন্টে আছে, দুই একটা বাড়তি আছে, তো বাড়তি দুই একটা থাকলে স্যার সমস্যা নাই স্যার। হ্যাঁ, এটাই। তবে আমার আজকে, ওয়ালাইকুম সালাম। জি স্যার, বললেন স্যার। স্যার এই যে এইচডি হোমিওপ্যাথি ঠিক আছে, একটা বই বের করছে ডেইলি স্টাডি অফ হোমিওপ্যাথি, এইখানে এই অ্যাডমনিশনাল অ্যাগ্রাভেশনের সে বলছে যে শাসনমূলক উপদেশ দিলে বা সতর্ক করলে বৃদ্ধি পায়। এইটা কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার, অবশ্যই মূল কথা তো একই থাকলো, মূল কথা একই থাকলো। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ফান্ডামেন্টালটা ঠিক থাকলে হলো। আর আরেকটা ব্যাপার স্যার, এই যে এই রুব্রিক গুলো নিয়ে আমরা যারা টোটালিটি করি, দেখবেন ওই মেডিসিন প্রায় কাছাকাছি চলে আসে, এটাও আমি দেখাবো, এগুলো আমি দেখাবো।
যে সামান্য পার্থক্য হলো মেডিসিন কাছাকাছি চলে, এটাও আমি দেখাবো ইনশাল্লাহ একসময়। রুব্রিক গুলো যখন দুটো যখন পাশাপাশি ডিডি করব তখন দেখবেন এতে যদি নাক্সভোম থাকে ওতো নাক্সভোম, হয়তো একটা 3rd গ্রেড আছে একটা 2nd গ্রেড আছে, অথবা একটা 1st গ্রেড আছে একটা 2nd গ্রেড আছে, সামান্য পার্থক্য। জি স্যার, আজকে আরেকটু বেশি যাওয়া আমার ইচ্ছা ছিল, যদিও প্রথম দিন তো ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা আরো সামনের দিকে যাব। আমাদের ফর্মালি আজকের ক্লাস যদিও 14 মিনিট বেশি হয়ে গেছে, আই এম সরি টু সে, আমি ক্ষমা চেয়ে নিই। আজকে আমাদের ক্লাস ফর্মালি এখানে শেষ হলো। এম এ শাকুর স্যার প্লিজ। ধন্যবাদ স্যার, অত্যন্ত সুন্দর আলোচনার জন্য। আমরা সবাই প্রাণবন্তভাবে আলোচনায় অংশগ্রহণ করলাম। ভবিষ্যতে আরো হবে ইনশাআল্লাহ, আরো যৌক্তিক অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকে আলোচনা এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ স্যার। কালকে একটা ঘোষণা আছে, কালকে আগামীকাল আমাদের একজন সম্মানিত মেহমান ডক্টর হাসানুজ্জামান স্যার সিডির উপরে একটা ক্লাস নেবেন। ক্লাসটা একটু লম্বা হতে পারে, আপনি সেভাবে প্রস্তুতি নিয়ে আসবেন, মানে মানসিক প্রস্তুতি। যে ও সিডির উপরে আমাদের ডক্টর হাসানুজ্জামান স্যার, উনি কিন্তু খুব প্র্যাকটিক্যাল বেস ক্লাস নিয়ে থাকেন। ডক্টর হাসানুজ্জামান স্যার আমাদের সিনিয়র একজন স্পিকার, উনি আগামীকাল ও সিডি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সকালে স্যার ওসিডি, তাহলে আরেকটা কম্পালসিভ অবসেসিভ ডিসঅর্ডার। আবুল কাসেম স্যার আছেন বৃহস্পতিবার কি প্রথম 10 মিনিট দিবেন? ও স্যার, আবুল কাসেম স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার প্লিজ, ওয়ালাইকুম আসসালাম। একটা রিকোয়েস্ট আছে স্যার আপনার প্রতি। বলেন স্যার, আগামীকাল যেহেতু অতিথি, তো আগামীকাল না তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবারে, তার একদিন পরে আপনি 153 এই অ্যাফোরিজমটা কাইন্ডলি আমাদের স্টার্টিং এ 10-15 মিনিট একটু আমাদের ব্রিফ করে দেবেন প্লিজ স্যার। যদি আমি তো আসলে অ্যাবসেন্ট থেকে বেশিরভাগ সময় সমস্যা, আমার রোগী দেখতে দেখতে তো 11টা বাজে। ঠিক আছে স্যার, তাহলে 11টার পরেই শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, আমি আসলে তো যেহেতু এটা না মানে এক্সট্রা থাকবে, অসুবিধা নাই ইনশাআল্লাহ। ওকে স্যার, আজকে ক্লাসের ব্যাপারে বা রেপার্টরির ব্যাপারে আপনাদের কোনো পরামর্শ থাকলে দিবেন, আমরা ইনশাআল্লাহ আরো সুন্দর হচ্ছে। এটা পুরো হয়ে গেলে, একবার তো স্টার্ট করছিলেন আপনার নিজের ক্লাসে, এখন তো অন্য কিছু চলে আসছেন, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জয়ন্ত স্যার, আমার একটা আবেদন ছিল। বলেন স্যার। আবেদন ছিল এই যে যদি সম্ভব হয় আমরা আমাদের গ্রুপে অনেকেই আমরা ফজর নামাজ পড়ি ই করি, এই যদি আমরা ক্লাস আগে শেষ শুরু করি, একটু আগে শেষ 11টার মধ্যে শেষ করি, করলে আমরা সকাল ফজর নামাজে উঠতে আমাদের সহজ হয় বা ভালো হয়। তা না হলে হয়তো এই স্যার যদি এরকম সম্ভব হয় কি না। স্যার, আপনার প্রস্তাব অবশ্যই আমরা গ্রহণ করলাম, তবে আমি এখনই উত্তর দিয়ে দিচ্ছি স্যার। এই যে আমাদের আবুল কাসেম স্যার, উনি সিনিয়র একজন ডক্টর, আমাদের